আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই বিখ্যাত লাইনটির লেখিকা ছিলেন কুসুম কুমারী দাস। সাহিত্যের ইতিকথা চ্যানেলে আজকে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বাংলা সাহিত্য সঞ্চয়ন বইয়ের একটি অন্যতম কবিতা আকাশে সাতটি তারা। সেই কবিতার কবি জীবনানন্দ দাশ ছিলেন এই কুসুম কুমারী দাসের সন্তান। জীবনানন্দ দাশ রবীন্দ্র পরবর্তী কবিদের মধ্যে অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। প্রকৃত প্রেমের একনিষ্ঠ কবি ছিলেন তিনি। তার কবিতায় সুর রিয়ালিজম অসাধারণ মাত্রা লাভ করেছে। এই সুররিয়ালিজম কি? এ হলো অতি বাস্তববাদ। এ সম্পর্কে একটা সম্পূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে আলোচনা করেছি সুন্দরভাবে, সহজ সরল করে। তার লিঙ্ক এইটি বা ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। যাই হোক, জীবনানন্দ দাশ ছিলেন সত্যানন্দ দাশ ও কুসুম কুমারী দাসের জ্যেষ্ঠ সন্তান। জীবনানন্দ দাসরা 3 ভাই বোন ছিলেন। 1919 সালে ব্রহ্মবাদী পত্রিকায় বৈশাখ সংখ্যায় তার প্রথম কবিতা বর্ষা আবাহন প্রকাশ পেয়েছিল। এছাড়া তার প্রথম কাব্যগ্রন্থ ছিল ঝরা পালক 1927। আমাদের এই আলোচ্য যে কবিতাটি আকাশে সাতটি তারা, সেটি সম্পর্কে কয়েকটি খুঁটিনাটি দিক তোমাকে বলে রাখি। রূপসী বাংলা কাব্যগ্রন্থ হলো এই কবিতার উৎস। 1957 সালে এটি প্রকাশ পেয়েছিল। এর মোট কবিতা সংখ্যা হচ্ছে 61টি এবং আলোচ্য যে কবিতা সেটার কোনো নাম ছিল না, নম্বর হিসাবে ছিল। সেখানে ছিল 6 সংখ্যক কবিতা। এই কাব্যগ্রন্থ অর্থাৎ রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেছিলেন আবহমান বাংলা বাঙালিকে। তবে আমাদের আলোচ্য কবিতা 14পদী কবিতা, কিন্তু সম্পূর্ণ সনেট নয়, বা সনেটের বাঁধা ধরা যে নিয়ম তার মধ্যে এটি পড়েনি। যাই হোক, কবিতাটির নামকরণ অর্থাৎ আকাশে সাতটি তারা, এই নামটি সংকলকদের দেওয়া, কবি নিজস্ব এর নাম দেননি। কবিতার প্রথম লাইনের ওপর গুরুত্ব দিয়েই এটাই নামকরণ করা হয়েছে। যাই হোক, আমরা এই আলোচ্য কবিতায় যে দিকটি ফুটে উঠেছে সেটি দেখতে পাবো। তার একটা সংক্ষিপ্ত কথা আমি এখানে বলছি। আলোচ্য কবিতায় কবিতার মনের আবেগ, কল্পনা, অনুভূতি দিয়ে কেশবতী কন্যারূপী সন্ধ্যাকে গ্রাম বাংলার বুকে নেমে আসার অনিন্দ্য সুন্দর চিত্রটি সজীব পরিস্ফুট করে তুলেছেন তার চিত্তধর্মী শব্দ ব্যবহারের কুশলতায়। চলো আমরা কবিতার মধ্যে প্রবেশ করি। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। অর্থাৎ কবি ঘাসের ওপর বসে সন্ধ্যার ঠিক প্রাক মুহূর্তে তিনি আকাশে 7টি তারা উদিত হতে দেখেছেন। অর্থাৎ এখানে সপ্তর্ষি মণ্ডলের কথা বলেছেন। পৌরাণিক ঋষিদের নাম অনুসারে 7টি ঋষির নামকরণে এর নাম সপ্তর্ষি মণ্ডল। সেই সপ্তঋষি কে কে? মরিচ, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, ক্রতু এবং বশিষ্ঠ। এই সপ্তর্ষি মণ্ডল আকাশে উঠতে দেখেন। সেই মুহূর্তে কবি অবস্থান করছেন সেই ঘাসের উপরে বসে থাকার মধ্যে। তারপরেই তিনি বলছেন, কামরাঙা লাল মেঘ মৃত মনিয়ার মতো। কামরাঙা লাল মেঘ মানে যখন সূর্য অস্ত যাচ্ছে আর যেই মুহূর্তে সূর্য
ডুবে যাবে সেই মুহূর্তে সেই সূর্যের লাল রক্তিম আভায় মেঘ রঞ্জিত হয়ে উঠেছে। সেই মেঘের যে রং ধারণ করেছে সেটাকে কবি কামরাঙা, লাল পাকা কামরাঙার সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে যে মৃত মনিয়ার কথা বলেছেন, এখানে সেই মনিয়া আসলে প্রাণহীন বা প্রাণের উদ্দীপনাহীন মনিয়ার পাখির কথা উল্লেখ করেছেন, যেখানে মনিয়ার পাখির কোনো চঞ্চলতা নেই, স্থির, যেন মৃত রক্তাক্ত মনিয়া পাখি যেন পড়ে আছে। সূর্যের এই অস্ত যাওয়াকে, গঙ্গাসাগরের বুকে ডুবে যাওয়াকে কবি এই দুটি বিশেষণে বিশেষিত করে তুলেছেন। পরে বলছেন, গঙ্গাসাগরের ঢেউ ডুবে গেছে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। অর্থাৎ যেই মুহূর্তে গঙ্গাসাগরের অর্থাৎ মোহনার সেই ঢেউয়ে সূর্যের অস্তমিত হয়েছে, সেই মুহূর্তে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যার আগমন ঘটেছে। শান্ত মানে চারিদিকে একটা কর্মব্যস্ততার কোনো কোলাহল নেই। অনুগত মানে হচ্ছে প্রতিদিনের মতো যেমন করে সন্ধ্যা আসে তেমনই, এবং নীল সন্ধ্যা মানে গাঢ় কালো অন্ধকার নেমে আসার আগে যে একটা ঘন একটা নীল বর্ণ ধারণ করে, অথবা আকাশের বর্ণ নীল হওয়ার জন্য সেই নীল সন্ধ্যা নেমে আসে এই প্রকৃতির বুকে। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কবি সেই আকাশের 7টি তারার উপস্থিতির সাথে একটি কন্যাকে কল্পনা করেছেন, যে কন্যা কেশবতী কন্যা, যার মাথায় অত্যন্ত কেশের আছে, অর্থাৎ চুল আছে। এরকমই এক কন্যার যেন উপস্থিতি ঘটেছে সেই আকাশে। তাই কবি বলছেন, কেশবতী কন্যা যেন আকাশে এসেছে। তারপর তিনি বলছেন, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। অর্থাৎ যে কেশবতী কন্যার উপস্থিতি ঘটেছে সেই আকাশে বাংলার নীল সন্ধ্যা নেমে আসার মুহূর্তে, তখন কবি সেই কেশবতী কন্যার এক স্পর্শ তার চোখের পরে মুখের পরে অনুভব করছেন। কবি জানেন এই কন্যার আগমন আর কেউ জানে না, কারণ পৃথিবীর কোন পথ এই কন্যারে দেখেনি মানে কোন পথ দিয়ে কন্যার আগমন ঘটেছে এটা কেউ দেখেনি, কারণ সরাসরি বাস্তবিকভাবে কোনো কন্যার আগমন এখানে ঘটেনি। আসলে কবি তার মানুষ কল্পনায় সেই সন্ধ্যার নীল সন্ধ্যার আগমনকে তিনি কন্যার সাথে তুলনা করেছেন। এরকম এক মানুষ কল্পনায় কন্যার রূপভাবে সন্ধ্যাকে দেখা কবি একমাত্র অনুভব করেছেন। তাই সেই মুহূর্তে পৃথিবীর এই কন্যার আগমন আর কেউ জানে না। তারা জানে না তার সেই কন্যার চুলে যে স্নিগ্ধ গন্ধ ঝরে। তাই কবি বলছেন, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাটালে জামে ঝরে অবিরত। এখানে একটু বলে রাখি যে হিজল হলো জলের ধারে জন্মানো মাঝারি আকারের ডালপালাযুক্ত গাছ, যার চিত্র আমি এখানে দিয়েছি। আর অবিরত মানে অবিরাম, আর কাঁঠাল তো সকলে জানো, গায়ে কাটা কাটা যুক্ত যে ফল, আর জাম কালো বর্ণের যে জাম, সেই জাম হিজল কাঁঠাল জাম এইসব গাছের উপর অজস্র সেই কেশবতী কন্যার চুলের স্পর্শ যেন এসে পড়ছে।
তাই সেই অজস্র চুলের চুমার কথা এখানে বলেছেন। চুমা অর্থাৎ চুম্বন, মানে তাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে হিজলে কাঠালে জামে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ জড়ে রূপসী চুলের বিন্যাসে। কবি জানেন না এত সুন্দর স্নিগ্ধ, অর্থাৎ স্নিগ্ধ কথার অর্থ হচ্ছে মধুর বা মিষ্টতা আছে এই রূপসী, মানে রূপসী কথার অর্থ হচ্ছে রূপবতী বা সুন্দরী সেই চুলের সুন্দরভাবে সজ্জিত বা বিন্যাসের মধ্যে এতটা স্নিগ্ধতা আছে যা কবি জানতেন না। পরে বলছেন, পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। বলছে পৃথিবীর এই কোন পথ দিয়ে কন্যার আগমন ঘটেছে এবং তার চুলের বিন্যাসে যে এতটা স্নিগ্ধ মধুরতা আছে তা কেউ জানে না। এবং পৃথিবীর এই কোনো এক পথে এই রূপসী বাংলার বুকে নরম ধানের গন্ধ অথবা কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর অর্থাৎ নলখাগড়া জাতীয় এক গাছ, আর চাঁদা সরবটি মিষ্টি জলের যে মাছ, আর কিশোরী বলতে বোঝানো হয়েছে বালিকা যুবতীর মধ্যবর্তী সময়ের যে নারীরা, তার চাল ধোয়া যে ভিজে হাত। প্রত্যেকটা চিত্র আমি এখানে তুলে ধরেছি। চিত্রগুলো দেখলে তোমাদের ওই শব্দের শব্দার্থটা পুরোপুরি মনে গেঁথে যাবে। তারপরেই লেখক বলছেন, কবি, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। কিশোরের পায়ে মানে কিশোর সেখান থেকে বারবার যাওয়া আসা করায় বালক ও যুবক, এই মধ্যবর্তী বয়সের যে ছেলেরা তাদেরকে কিশোর বয়স বলা হয়েছে। এই বয়সের সেই দুরন্তপনার মধ্য দিয়ে মুথা ঘাস যে দলিত হয়েছে, সেই দলিত মথিত, সেই সাথে লাল লাল যে বটের ফল সেগুলো যে দলিত হয়েছে, তার থেকে যে দলিত হওয়ার ফলে যে গন্ধ, সেই গন্ধ যেন এক ক্লান্ত নীরবতা। ব্যথিত মানে ব্যথা পেয়েছে এমন, ক্লান্ত যাকে বলা হয় পরিশ্রান্ত, অবসন্ন, নীরবতা বা নিঃশব্দতা। এই সমস্তর মাঝে কবি বাংলার প্রাণের উপস্থিতি পেয়েছেন, যেখানে কলমির ঘ্রাণ, নরম ধানের গন্ধ, চাঁদা সরপুটি, হাঁসের পালক, স্বর, অন্যদিকে কিশোরীর চাল ধোয়া ভিজে হাত এবং কিশোরের দলা মুথা ঘাস, ব্যথিত ফল, লাল লাল বটফলের ব্যথিত ক্লান্ত নীরবতার সমস্ত কিছুর মধ্য দিয়ে কবি এই রূপসী বাংলার প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। এই লাইনটা মারাত্মক লাইন। তিনি প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়েছেন, অর্থাৎ সেই জন্যই রূপসী বাংলা কাব্যগ্রন্থে সেই বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় তিনি বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আর খুঁজিতে চাই না। যাই হোক, তারপরে শেষে তিনি বলছেন, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। যখন এই এত কিছু প্রকৃতির যে মনোমুগ্ধকর একটা পরিবেশ, এটার অনুভূতি তিনি তার সমস্ত ইন্দ্র দিয়ে অনুভব করতে পারেন, সেই মুহূর্তে যখন ঘাসের উপর বসে থেকে আকাশে 7টি তারা ওঠে, সেই মুহূর্তে তিনি বাংলার প্রাণের অস্তিত্ব খুঁজে পান এবং নীল সন্ধ্যার মধ্যে কোনো এক কেশবতী কন্যার আগমনের তিনি উপস্থিতি তা লক্ষ্য করেন। এইভাবে তিনি রূপসী বাংলা কাব্যগ্রন্থের এই 6 সংখ্যক কবিতায় বাংলার বুকে নেমে আসা সন্ধ্যার ঠিক প্রাক মুহূর্ত এবং সন্ধ্যার মুহূর্তটুকু অনিন্দ সুন্দরভাবে ভাষার ব্যবহারে সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এক চিত্রধর্মী কবি হিসাবে সার্থক কবিতা রচনা করেছেন। ধন্যবাদ এতক্ষণ ধরে আকাশে 7টি তারা কবিতাটি আলোচনা শোনার জন্য। চ্যানেলটির এই সমস্ত আলোচনাগুলি, বাংলা বিষয়ের যাবতীয় আলোচনাগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন
আলোচনা দরকার আমাকে কমেন্টে জানাবে।